টেন্স ভার্ব টেন্সেস ইন ইংলিশ, অর্থাৎ টেন্স হচ্ছে কি, অর্থাৎ ইংরেজি বাক্যের যে ভার্বের পরিবর্তন সেটাই হচ্ছে টেন্স। তাহলে টেন্স অর্থ কি? আর টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স অর্থ কাল বা সময়। তাহলে টেন্স হচ্ছে কি ভার্ব টেন্সেস ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে বা ইংরেজির বাক্যের যে ভার্বের পরিবর্তন সেটাই হচ্ছে টেন্স। ইজি। যেমন কিভাবে আমরা জানি গো একটা ভার্ব, এই যে ভার্বের পরিবর্তন, যে গো থেকে ওয়েন্ট হয়, গো থেকে গন হয়, গোয়ের সাথে আইএনজি হয়, এই যে প্রতিটা যে ভার্বের পরিবর্তন সেটাই হচ্ছে টেন্স। অর্থাৎ টেন্স হচ্ছে কি, যে ভার্বের পরিবর্তন। আচ্ছা, এখন আমরা জানি যে টেন্স হচ্ছে 3 প্রকার। টেন্স হচ্ছে 3 প্রকার, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আসলে আমরা যে প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমানকাল, আমরা যদি যে কাজটা শেষ হয়ে গেছে তা থেকে আসি, যে পাস্ট অর্থ অতীত, পাস্ট অর্থ অতীত, আর প্রেজেন্ট অর্থ বর্তমান, আর ফিউচার অর্থ ভবিষ্যৎ। তাহলে আমরা বলতে পারি যে টেন্স 3 প্রকার: পাস্ট, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অর্থাৎ পাস্ট টেন্স অর্থ অতীতকাল, অর্থাৎ যে কাজটা শেষ হয়ে গেছে। প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমানকাল, অর্থাৎ যে কাজটা বর্তমানে হয়। আর ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল, যে কাজটা ভবিষ্যৎকালে ঘটবে এরকমের বোঝায়। হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে টেন্স কত প্রকার? 3 প্রকার, যে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এখন এই প্রতিটা আবার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা মোট বলতে পারি যে টেন্স হচ্ছে 12 প্রকার। কেউ যদি জিজ্ঞেস করে যে বলো তো টেন্স কত প্রকার, তাহলে আমরা বলতে পারি যে টেন্স হচ্ছে 12 প্রকার। আচ্ছা, তাহলে এখন এই যে পাস্ট টেন্স, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা, যে পাস্ট সিম্পল, বা আমরা জেনে জেনে অভ্যস্ত যে পাস্ট ইনডেফিনিট টেন্স, বা ইনডেফিনিট বা সিম্পল একই কথা। যে পাস্ট সিম্পল কি? পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিট বা ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে আমরা অনেকে যখন টেন্স শিখি, যে প্রেজেন্ট থেকে শুরু করি, যে প্রেজেন্ট পাস্ট ফিউচার, সমস্যা নাই, আমি প্রেজেন্ট পাস্ট ফিউচার বলতে পারি। আবার আমি আগে যদি বলি পাস্ট প্রেজেন্ট ফিউচার, একই কথা। অর্থাৎ আমি যদি ধারাবাহিক থেকে আসি, যে প্রথম অতীতকাল, তারপর বর্তমানকাল, তারপর ভবিষ্যৎকাল, এই ধারাবাহিকভাবে যদি আমি মুখস্থ করি তাহলে বিষয়টা আমার ইজি হয়। এজন্য আমি আপনাদের সাথে যে পাস্ট প্রেজেন্ট আর ফিউচার এভাবে লিখছি। আচ্ছা, তা এখন আসি, আমরা যেটা জেনে জেনে অভ্যস্ত, আপনি ইচ্ছে করলে প্রেজেন্ট পাস্ট ফিউচার লিখতে পারেন, সমস্যা নেই। এখন আসি প্রেজেন্ট থেকে, যে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল স্ট্রাকচার, উদাহরণ হয়েছে আই স্টাডি বাংলা। এটার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম মানে ভার্বের মূল ফর্ম, প্লাস এক্সট্রা। এক্সট্রা যে এই আই হচ্ছে সাবজেক্ট,
স্টাডি হচ্ছে ভার্বের বেস ফর্ম আর বাংলা হচ্ছে এক্সট্রা। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স কি হচ্ছে আই স্টাডি বাংলা, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সট্রা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই অ্যাম স্টাডিং বাংলা, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এম ইজ আর, আইয়ের পর এম বসে, এই জন্য আমি এম নিলাম। যদি আমি হি বলতাম তাহলে হি এর পর হতো ইজ, তারপর আমি যদি সাবজেক্ট দে নিতাম তাহলে দের পর হতো আর। তাহলে আইয়ের পর কি বসে এম, আই এম, তারপর কি ভার্ব হচ্ছে স্টাডি, ভার্বের সাথে আইএনজি, তারপর একটা হচ্ছে বাংলা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ স্টাডিড বাংলা, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস এক্সট্রা। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হ্যাজের ভিতরে হ্যাভ বসে, তারপর এই যে স্টাডির হচ্ছে ভার্ব, এই ভার্বের 3 নম্বর ফর্ম স্টাডিড বাংলা হচ্ছে এক্সট্রা। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাভ বিন স্টাডিং বাংলা, স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি ওই প্লাস এক্সট্রা। তাহলে এই যে হ্যাভ হ্যাজ বিন, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। তাহলে সাবজেক্ট হচ্ছে আই এর পরে বসে হ্যাভ, আমি যদি এই জায়গায় সাবজেক্ট হি নিতাম হির পর হতে হ্যাজ, আচ্ছা। তারপর এই বিন, তারপর ভার্বের সাথে আইএনজি স্টার্টিং এক্সট্রা হচ্ছে বাংলা। আচ্ছা, এগুলো প্রেজেন্টের 4টা, আশা করি বুঝতে পারেছেন। এখন হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্স আই স্টাডিড বাংলা, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস B2 প্লাস এক্সট্রা। আই হচ্ছে সাবজেক্ট, স্টাডিড হচ্ছে B2 অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম, আবার এক্সট্রা হচ্ছে বাংলা। আচ্ছা, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। সাবজেক্ট হচ্ছে আই, তারপরে আই এর পর বসে ওয়াজ, সাধারণত ওয়াজ, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। আমি জায়গায় সাবজেক্ট যদি নিতাম দে, তাহলে দের পর হইতে ওয়ার। আচ্ছা গেলে, তারপর পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড, শুধু হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস এক্সট্রা। তাহলে সাবজেক্ট হচ্ছে আই এর পর তারপর স্ট্রাকচার অনুযায়ী হ্যাড, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম স্টাডিড, তারপর এক্সট্রা বাংলা। আচ্ছা, তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তারপর হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। তাহলে আই হ্যাড বিন স্টাডিং বাংলা। ইজি, ভালো করে মুখস্থ করে ফেলবেন। তারপর ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্স আই উইল স্টাডি বাংলা, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সট্রা। আই হচ্ছে সাবজেক্ট, তারপর উইল, তারপর ভার্বের বেস ফর্ম স্টাডি, তারপর এক্সট্রা। আচ্ছা, এই জায়গায় একটা কথা আছে যে ফিউচার মানি শ্যাল আর উইল। আচ্ছা,
এই শ্যালটা এখন তেমন ব্যবহার করা হয় না। আমি ইচ্ছে করলে জায়গায় আইয়ের পর শ্যালও বলতে পারি, কোনো সমস্যা নেই। ইচ্ছে করলে আপনি আইয়ের পর শ্যাল বসাইতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই উইল বি স্টাডিং বাংলা। আই উইল বি স্টাডিং বাংলা জায়গায় জি হবে, মিসিং হয়েছে। আচ্ছা, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি, শ্যাল বি বা উইল বি। আমি এই জায়গায় শ্যাল বিও দিতে পারি, শ্যাল বি বা উইল বি প্লাস এই ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। সাবজেক্ট হচ্ছে আই, তারপর শর্ত অনুযায়ী উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি, এই যে স্টাডি তার সাথে আইএনজি প্লাস এক্সট্রা। আচ্ছা, এই জায়গায় ভার্বের সাথে যে আইএনজি, এটা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, এটা মনে রাখতে হবে, প্লাস এক্সট্রা। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স। আই উইল হ্যাভ স্টাডিড বাংলা। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আমি উইল হ্যাভটাই ব্যবহার করি, আমার ভালো লাগে। উইল হ্যাভ সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বি3 প্লাস এক্সট্রা। তাহলে সাবজেক্ট হচ্ছে আই উইল হ্যাভ, আর বি3 হচ্ছে স্টাডিড, আর এক্সট্রা হচ্ছে বাংলা। আচ্ছা, তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই উইল হ্যাভ বিন স্টাডিং বাংলা। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ বিন আমার শর্ত অনুযায়ী বসেছে, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। আচ্ছা, এইগুলো পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের প্রতিটার উদাহরণ এবং প্রতিটার স্ট্রাকচার। আশা করি এগুলো আপনারা এবার মুখস্থ করবেন যে আই স্টাডি বাংলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, আই স্টাডি বাংলা প্রেজেন্ট সিম্পল টেন্স, আই অ্যাম স্টাডিং বাংলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ স্টাডিড বাংলা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ বিন স্টাডিং বাংলা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং মুখস্থ করবেন যে আই স্টাডিড বাংলা পাস্ট ইনডেফিনিট টেন্স, তারপর আই ওয়াজ স্টাডিং বাংলা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তারপর পাস্ট পারফেক্ট টেন্স, যে আই হ্যাড স্টাডিড বাংলা পাস্ট পারফেক্ট টেন্স, তারপর আই হ্যাড বিন স্টাডিং বাংলা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর আই উইল স্টাডি বাংলা ফিউচার ইনডেফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্স, তারপর আই উইল বি স্টাডিং বাংলা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই উইল হ্যাভ স্টাডিড বাংলা, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আই উইল হ্যাভ বিন স্টাডিং বাংলা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এগুলো যদি আপনারা এই যে আপনারা প্রেজেন্ট থেকেই শুরু করেন, যেটা ভালো হয়। আমি বোঝার সুবিধার জ্ঞাতার্থে আমি পাস্ট থেকে দিয়েছি। আপনারা এভাবে মুখস্থ করবেন যে আই স্টাডি বাংলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই স্টাডি বাংলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আপনি স্ট্রাকচার অলরেডি পারবেন যে আই স্টাডি বাংলা, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে স্টাডি হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর বাংলা তো এক্সট্রা, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সট্রা, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার এইটা। তাহলে এই পরবর্তী যে 12টা আছে এগুলো এভাবে মুখস্থ করবেন। এখন চলুন পরের ধাপে যাওয়া যাক। এই হচ্ছে 1 নম্বর। তাই এরকমের করে মোট 12টা দেখবেন। এই 12টা দেখলেই আশা করি আপনার টেন্স সম্পর্কে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো আপনার এই যে ইউটিউবে বা এছাড়া কোনো বই বা কোনো টিচারের কাছে বা কারো কাছে আর হেল্প নেওয়ার কোনো দরকার নেই। এই এক এক করে মোট 12টা, এই 12টা আমি আলোচনা করব। এই 1 থেকে মোট 12টা পর্যন্ত জানলেই আপনার টেন্স সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখুন প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স গঠন দেখুন যে টু বি ভার্ব, যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স টু বি ভার্ব দ্বারা শুরু হইবে, যেমন হয় সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এক্সট্রা, যে শি ইজ এ টিচার। দেখুন এ জায়গায় টু বি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাই টু বি ভার্ব দ্বারা শুরু হলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাই আমরা জানি যে যে সেন্টেন্সে
একটি ভার্ব থাকে সেটাই হচ্ছে মেইন ভার্ব। তাহলে এ জায়গায় ইজ হচ্ছে কি মেইন ভার্ব, অর্থাৎ ইজ মেইন ভার্ব হিসেবে কাজ করছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ কি? অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক বাক্য, যে শি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক, হি ইজ এ টিচার। এটা নেগেটিভ কি হবে? এই নেগেটিভ করতে গেলে এই টু বি ভার্বের পর একটা নট বসাবো, তারপর বাকি অংশ, যে শি ইজ টু বি ভার্বের পর নট, তারপর এই বাকি অংশ। আচ্ছা, তারপর ইন্টারোগেটিভ কীভাবে করে? যে ইন্টারোগেটিভ হচ্ছে টু বি ভার্বটা আগে আসবে, টু বি ভার্বটা আগে আসলে ইন্টারোগেটিভ হয়ে যাবে, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যে টু বি ভার্বের জায়গায় কী আছে? ইজ, তারপরে যে সাবজেক্ট শি, তারপরে হচ্ছে এক্সট্রা কী থাকে? এ টিচার। আচ্ছা, এই গেল। এখন হচ্ছে ভার্বস, যে ভার্ব দ্বারা শুরু হয়, যে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সট্রা, যে আই পেলে ফুটবল। আচ্ছা, তারপর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। হ্যাঁ, আর নেগেটিভ কখন ভার্ব দ্বারা হয়? যে সাবজেক্ট প্লাস ডোন্ট বা ডাজেন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সট্রা, যে সাবজেক্ট হচ্ছে আই, তারপর ডোন্ট, তারপর ভার্বের বেস ফর্ম পেলে, তারপর এক্সট্রা ফুটবল। এটা হচ্ছে নেগেটিভ। আর ইন্টারোগেটিভ কি? ইন্টারোগেটিভ হচ্ছে প্রথম ডু বা ডাজ আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সট্রা। তাই প্রথম ডু, তারপর সাবজেক্ট কি? আই কি হয়ে যাবে? আই ইউ হয়ে যাবে। প্রশ্নবোধক কোনো বাক্যে বা ডব্লিউএস প্রশ্ন বানাতে হলে বা ডব্লিউএস প্রশ্ন তৈরি করতে হলে যখন আই থাকবে তখন ডব্লিউএস প্রশ্ন করার সময় সেটা ইউ হয়ে যায়। তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর ভার্ব হচ্ছে পেলে, তারপর এক্সট্রা হচ্ছে ফুটবল। তো এখন আমরা ভালোভাবে জানি যে টু বি ভার্ব দ্বারা কোনো বাক্য শুরু হইলে ওই টু বি ভার্ব আর টু বি ভার্ব অর্থাৎ মেইন ভার্ব হিসেবে কাজ করে। অর্থাৎ যে সেন্টেন্সে বা যে বাক্যে একটি ভার্ব সেটাই হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, তাহলে শি ইজ এ টিচার, এটি হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এই ইজ হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, বাকিগুলো একই রকমের। এখন হচ্ছে আরেকটা দ্বন্দ্ব আছে পার্সন নিয়ে। পার্সন কখন বা পার্সন নিয়ে দ্বন্দ্বটা কি? যে আই এর পর পেলে, আই পেলে, আই ইট, আই ডেরাইভ, ইউ পেলে, ইউ ইট, ইউ ডেরাইভ, উই পেলে, উই ইট, দে ইট, দে ডেরাইভ। তারপর এই গেল আইয়ের পর এই ভার্বগুলো বসলে হয় যখন এই যে হি, শি, ইট, এই যে থার্ড পারসন এই পার্সন নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। আপনারা সবাই আমার এই চ্যানেলে কানেক্টেড থাকবেন। তাই এই যে তিনটা পার্সন, এই যে হি, শি, ইট এবং কোনো কিছুর নাম, এটি হচ্ছে পার্সন, থার্ড পার্সন। তাহলে হির পর পেলেস, তাহলে হি পেলেস, হি ইটস, হি ডেরাইভস, শি পেলেস, শি ইটস, শি ডেরাইভস, ইট পেলেস, ইট ইটস, তারপর ইট ডেরাইভস। আসলে যখন এই বাক্যটা আমি ভাঙ্গা বুঝাই যে হি পেলেস ফুটবল, তিনি ফুটবল খেলে। তাহলে এই যখন এই সাবজেক্ট থার্ড পারসন, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, সিঙ্গুলার নাম্বার হবে, তখন এই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে দেখুন জায়গায় সাবজেক্ট হয়েছে কি হি কি থার্ড পারসন, আর থার্ড পারসন হলেই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে ভার্ব হচ্ছে পেলের সাথে কি যোগ হয়েছে?
এস প্লেস, তারপরে ফুটবল। এই বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে যে হেবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কর্ম, যে আই ড্রিঙ্ক কফি রেগুলারলি, অর্থাৎ আমি প্রতিনিয়ত কফি খাই, যে এই রেগুলারলি দ্বারা প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিনের একটা অভ্যাসকে বুঝাইছে, অর্থাৎ হেবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কর্ম। এই রেগুলারলি দ্বারা এ জায়গায় অভ্যাস বুঝাইছে যে আমি প্রতিদিন কফি খাই, অর্থাৎ আমি প্রতিনিয়ত কফি খাই, অর্থাৎ প্রতিদিন আমার কফি খাওয়া একটা অভ্যাস। আচ্ছা, তাহলে রেগুলারলি, এভরিডে, এভরি টুইসডে বা এভরি মানডে, এভরি সানডে ইত্যাদি, এগুলো থাকলেই আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এখন দেখি জেনারেল ট্রুথ অর্থাৎ সাধারণ সত্য। যে সাধারণ সত্য কথা কি, যে দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা তো সাধারণ সত্য কথা যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে সাধারণ সত্য কথা বা চিরন্তন সত্য কথা, অর্থাৎ বা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য কথা যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আচ্ছা, ওকে, তারপর ফিউচার টাইম টেবলস অর্থাৎ যে নিকটবর্তী যে সময় বুঝায়, নিকটবর্তী যে সময়, যে আওয়ার বাস লিভস অ্যাট 10 AM, অর্থাৎ আমাদের বাস 10টায় ছাড়বে, অর্থাৎ সকাল 10টায় ছাড়বে, যে এখনও ছাড়ে নাই, যে সকাল 10টায় ছাড়বে, অর্থাৎ যে নিকট একটা সময় বোঝায়, যে আমাদের বাস সকাল 10টায় ছাড়বে, এখনও ছাড়েনি, অর্থাৎ 10টায় ছাড়বে, যে নিকট যে সময় বোঝায়। এরকমের থাকলে যে নিকট সময়, ফিউচার টাইম টেবলস অর্থাৎ নিকট সময় থাকলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ অর্থাৎ ঐতিহাসিক সত্য, যে শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, এটা একটা ঐতিহাসিক সত্য কথা যে শাহজাহান তাজমহল নির্মাণ করেছেন। আসলে এটার বাংলা অর্থ দ্বারা বোঝায় যে এটা পাস্ট ফর্ম হয়ে গেছে, আসলে না, ঠিক আছে পাস্ট ফর্ম হয়েছে, কিন্তু আসলে এটা একটা চিরন্তন সত্য কথা, অর্থাৎ হিস্টোরিক্যাল ট্রুথ অর্থাৎ ঐতিহাসিক সত্য, যে ঐতিহাসিক যদি কোনো সত্য কথা বোঝায় আর সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যে শাহজাহান বিল্ডস দ্য তাজমহল। এখন আমরা জানি যে টাইম এক্সপ্রেশন অর্থাৎ কোন সময়গুলো থাকলে অর্থাৎ আমরা বুঝবো যে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যে দিস ইভিনিং অ্যাট 9 AM, অর্থাৎ এ জায়গায় যে কোনো একটা টাইম হতে পারে। তারপর সামটাইমস, আনটিল, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, তারপর টোয়াইস এ মান্থ, অর্থাৎ এই টাইমগুলো অর্থাৎ এই টাইম এক্সপ্রেশনগুলো থাকলে আমরা বুঝবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। এই কটা জানলেই হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সাধারণ গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। হি ইজ প্লেয়িং ক্রিকেট, হি সাবজেক্টের পর বসে এম ইজ আর, হির পর বসে ইজ, তারপর ভার্বের সাথে আইএনজি, পেলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপর ক্রিকেট এক্সট্রা। তাহলে আমরা জানি যে তাহলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ কী হয়। অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক শব্দ,
নেগেটিভ হচ্ছে না বোধক শব্দ, আর ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক শব্দ বা প্রশ্ন করা হয়। তাহলে অ্যাফার্মেটিভ হচ্ছে হি ইজ প্লেইং ক্রিকেট। আর এটার নেগেটিভ কী হবে? নেগেটিভ হবে শুধু এই এম ইজ আর অর্থাৎ অক্সিলারি ভার্বের পর নট বসে। হি ইজ নট প্লেইং ক্রিকেট, হি সাবজেক্ট, ই অক্সিলারি ভার্ব, তারপর শর্ত অনুযায়ী নট বসছে, তার ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। তারপর ইন্টারোগেটিভ কি? ইন্টারোগেটিভ হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে আসবে, যে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা। অক্সিলারি ভার্বটা কি? ইজ, ইজ আগে আসছে, ইজ, তারপর সাবজেক্ট হচ্ছে হি, তারপর ভার্বের সাথে আইএনজি প্লেইং, তারপরে ক্রিকেট এক্সট্রা। আচ্ছা, এই গেল সাধারণ আলোচনা। তারপর দেখুন আমরা পার্সন, এই যে পার্সন, এই যে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, অর্থাৎ কোন পার্সনের পর কোন অক্সিলারি ভার্বগুলো বসে সেগুলো দেখুন। যে এই আই, আই, আই এর পর এম বসে, আমি আই এর পর ইজ, আই এর পর আর বসাতে পারবো না। সেটা আই এর পর ইজ, আই এর পর আর সেটা বসে, সেটা অন্য ব্যতিক্রম নিয়ম, সেটা টেন্সের বেলায় নয়। তাহলে আই অ্যাম, আর হি, শি, ইট, এনি নেম, অর্থাৎ এ জায়গায় কোনো নাম, যে কোনো কিছুর নাম, হ্যাঁ, তারপর ইজ বসে, ইউ, উই, দে এরপর আর বসে। যেমন দেখুন প্রথমটা দিয়া আই অ্যাম, তাহলে আই অ্যাম রিডিং এ বুক। তারপর হি, শি, ইট, এনি নেম, এটা দিয়ে করছি কি? এনি নেম দিয়ে করছি, যে রহিম ইজ গোয়িং টু স্কুল। তারপর এ জায়গায় করছি দে দিয়ে, দে আর প্লেইং ফুটবল। আপনি ইচ্ছে করলে জায়গায় হি দিয়ে করতে পারেন, হি, হির পর বসে ইজ, হি ইজ রিডিং এ বুক, বা আপনি এ জায়গায় বলতে পারেন রহিমের জায়গায় হি ব্যবহার করতে পারেন, যে হি ইজ গোয়িং টু স্কুল। তারপর রহিমের জায়গায় শি ব্যবহার করতে পারেন, শি ইজ গোয়িং টু স্কুল। হ্যাঁ, তারপর এই দের জায়গায় আমরা উই ব্যবহার করতে পারি, যে উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলতেছি। হ্যাঁ, এগুলো ব্যবহার করতে পারি। এই, তাহলে এগুলো ভালোভাবে বুঝে নেবেন যে আসলে আই এর পর কোন অক্সিলারি ভার্ব বসে, হি, শি, ইট, বা কোনো নাম তারপর কোন ভার্বটা বসে, ইউ, উই, দে এরপর কোন অক্সিলারি ভার্বটা বসে, এগুলো জানবেন। এখন কথা হচ্ছে কিছু ওয়ার্ড, কিছু ওয়ার্ড বা কিছু শব্দ থাকলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বা এই এই কিছু ওয়ার্ড বা শব্দ থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করব। যেমন এই যে টাইম এক্সপ্রেশন, টাইম এক্সপ্রেশনস, যে নাও, ফর এ ফিউ ডেজ, কারেন্টলি, অলওয়েজ, অ্যাট দি মোমেন্ট, গ্র্যাজুয়ালি, লেটার, ওয়ান আফটার, টুনাইট, স্টেপ বাই স্টেপ, দিস উইকেন্ড। এই শব্দগুলো থাকলে আমরা সেই টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করব বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ধরে নেব। যেমন আমি জায়গায় নাও দিয়ে করছি, যে নাও, এই নাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ। যেমন দে আর প্লেইং ক্রিকেট ইন দ্য প্লেগ্রাউন্ড নাও, এই অর্থাৎ তারা এখন মাঠে ফুটবল খেলতেছে। এই নাও দ্বারা বর্তমানে কোনো কাজ চলমান হচ্ছে এটা বুঝে। তারপর দেখুন আই অ্যাম ওয়াচিং এ রিয়েলি ইন্টারেস্টিং মুভি অ্যাট দি মোমেন্ট, এই যে অ্যাট দি মোমেন্ট, অ্যাট দি মোমেন্ট থাকলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো এই যে টাইম এক্সপ্রেশনের যে কটা শব্দ আছে এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন, এগুলো থাকলেই আমরা বুঝবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন দেখুন নন কন্টিনিউয়াস ভার্ব, কিছু ভার্ব আছে যেগুলো কোনো সময় তাকে কন্টিনিউয়াস টেন্স করা যাবে না। কন্টিনিউয়াস টেন্স করা যায়, সেটা ব্যতিক্রম নিয়ম। তাহলে কিছু ভার্ব আছে যেগুলো নন কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে পরিণত করা যাবে না। যেমন মিস, হিয়ার, সি,
স্মেল, টাচ, বিলিভ, হ্যাঁ, এগুলো নন কন্টিনিউয়াস টেন্স, এগুলোকে কোনো সময় আইএনজি করা যাবে না। যেমন আমি বলতে পারবো না যে আই অ্যাম সিইং এ বার্ড, হ্যাঁ, এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের শর্ত অনুযায়ী হয় যে আই হচ্ছে সাবজেক্ট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো সাবজেক্টের পর এম ইজার বসে, এমও বসছে, তারপর তো ভার্বের সাথে আইএনজি, এই সি একটা ভার্ব, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি বসেছে, তারপর এ বার্ড, হ্যাঁ, এটা এক্সট্রা। আমরা বলতে পারি যে আই এম সিইং এ বার্ড, আমি একটি পাখি দেখছি। আসলে এই বাক্যটা রং, কারণ আমরা সি এর সাথে আইএনজি করতে পারবো না, কারণ সি হচ্ছে এটা নন কন্টিনিউয়াস ভার্ব। আচ্ছা, তাহলে এই বাক্যটাই আমি এভাবে বলবো যে আই সি এ বার্ড, আই সি এ বার্ড, এটার অর্থ হচ্ছে আমি একটি পাখি দেখি। আবার যদি আমি কন্টিনিউয়াস টেন্সে বলি যে আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখছি, তাহলে এটাকে আমি অর্থাৎ সির সাথে আমি আইএনজি করতে পারবো না। এই মোটামুটি নন কন্টিনিউয়াস ভার্বটা মুখস্থ করলে আর সমস্যা হবে না। এখন দেখুন আরেকটা ব্যতিক্রম নিয়ম, কন্টিনিউয়াস টেন্সের একটা ব্যতিক্রম নিয়ম। যেমন আমি যদি বলি I am going to open a new school, আমি যদি বলি আই এম গোয়িং টু ওপেন এ স্কুল, এটা কোন টেন্স? এটা অবশ্যই আপনি বলবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কীভাবে? আই হচ্ছে সাবজেক্ট, তারপর এম বসেছে শর্ত অনুযায়ী, তারপর ভার্বের সাথে আইএনজি বসেছে, তারপর এক্সট্রা বলতে পারেন। কিন্তু না, আসলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কীভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? দেখুন এই যে অ্যাম গোয়িং টু, আমরা জানি একটা মডাল ভার্ব আছে বি গোয়িং টু, এটা মডাল ভার্ব, এটা হচ্ছে একটা মডাল ভার্ব। কিন্তু এই যে বি, এই বির ভিতর লুকোনো আছে অ্যাম, ইজ, আর, হ্যাঁ, এই অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, তাহলে আমি বির জায়গায়, এই বির জায়গায় যদি অ্যাম ইজ আর বসাই, তাহলে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো কী হয়? মডাল ভার্ব। তাহলে দেখুন এই জায়গায় এই যে অ্যাম গোয়িং টু, এটা হচ্ছে মডাল ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস যদি মডাল ভার্ব বসে, সাবজেক্ট প্লাস যদি মডাল ভার্ব বসে, তারপর যদি ভার্বের বেস ফর্ম বসে, তাহলে সেটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু এই বাক্যটা যদি, এখন আপনারা ক্লিয়ার হয়েছেন তো? ভালোভাবে বোঝেন যে যদি এই অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু এরপর যদি ভার্বের বেস ফর্ম থাকে, তখন বুঝবো, তখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যখন, যেমন আমি এই বাক্যটাই বলি যে আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ হ্যাঁ, আপনি যদি বলেন যে অ্যাম গোয়িং টু, এটা তো মডাল ভার্ব। হ্যাঁ, মডাল ভার্বের পর শর্ত কি? মডাল ভার্বের পর শর্ত হয়েছে আমার ভার্বের বেস ফর্ম থাকতে হবে, যে এই মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম থাকতে হবে। দেখুন এই জায়গায় মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম আছে, এটা তো স্কুল একটা নাউন। তাহলে মডাল ভার্বের পর, এই মডাল ভার্বের পর যদি ভার্বের বেস ফর্ম থাকে, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ভালোভাবে বুঝেন যে মডাল ভার্বের পর যখন ভার্বের বেস ফর্ম হয়, তখন
সেটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যখন মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম না হইয়া বা ভার্ব না বসে যদি অন্য কিছু বসে নাউন প্রোনাউন, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এবার দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাধারণ গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস B3 অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস এক্সট্রা। আই হ্যাভ মেট মাই ফ্রেন্ড। আই হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম মেট। এই মেট মিট থেকে মেট হয়েছে, তারপর মাই ফ্রেন্ড। তারপর এখন এটা এখন এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম। অ্যাফার্মেটিভ কি? আই হ্যাভ মেট মাই ফ্রেন্ড। নেগেটিভ কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস তারপর একটা নট বসবে, নট, সরি এ জায়গায় ভুল হয়েছে, প্লাস B3 প্লাস এক্সট্রা। আচ্ছা, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট প্লাস B3 প্লাস এক্সট্রা। আই হ্যাভ নট মেট মাই ফ্রেন্ড, এটা হলো নেগেটিভ ফর্ম। অর্থাৎ হ্যাভ হ্যাজের পর আমি নট বসাইলি নেগেটিভ হয়ে যায়। তারপর ইন্টারোগেটিভ কি? হ্যাভ হ্যাজ আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর B3 প্লাস এক্সট্রা, যে হ্যাভ আই মেট মাই ফ্রেন্ড। হ্যাঁ, তাহলে হ্যাভ হ্যাজের ভিতর হ্যাভ আগে আসছে, সাবজেক্ট আই, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম মিট মাই ফ্রেন্ড। পূর্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এ জায়গায় আমার প্রশ্নবোধক চিহ্ন দিতে একটু মিসিং হয়েছে, আশা করি ওটা আপনারা দিয়ে নিয়েন। তারপর দেখেন এখন আই ইউ উই দে এর পর হ্যাভ বসে, হি শি ইট নেম কোনো কিছুর নাম, তারপর হ্যাজ বসে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, তারপর রহিম হ্যাজ, দেখেন কোনো কিছুর নাম বা নাম, তারপর হ্যাজ বসে, রহিম হ্যাজ ইটেন রাইস। তারপরে এই যে দের পর হ্যাভ বসে, দে হ্যাভ ইটেন রাইস। এখন দেখুন কিছু অ্যাডভার্ব থাকলে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, যেমন জাস্ট, অলরেডি, ইয়েট, ফর, সিন্স, জাস্ট নাও, স্টিল, রিসেন্টলি। এগুলো থাকলে এই অ্যাডভার্বগুলো থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ, যেমন রহিম হ্যাজ লিভড হেয়ার সিন্স 2010, যে জায়গায় এই যে সিন্স, এই সিন্স অ্যাডভার্ব থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। তারপর আই হ্যাভ জাস্ট রিটার্নড হোম, জাস্ট, এই জাস্ট অ্যাডভার্ব, এজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। তারপর দি ট্রেন হ্যাজ অলরেডি লেফট, এই যে অলরেডি, এই অলরেডি অ্যাডভার্ব থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। দেখুন এই হ্যাভ হ্যাজ আছে, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম আছে, তারপর এই যে হ্যাভ হ্যাজ আছে, এই ভার্বের 3 নম্বর ফর্ম আছে, তারপরে এই হ্যাভ হ্যাজের ভিতর হ্যাজ আছে, এই ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এর ভিতর যদি অলরেডি বা কোনো সেন্টেন্সে যদি অলরেডি, তারপর সিন্স, জাস্ট নাও, স্টিল, রিসেন্টলি এগুলো দেখি, তাহলে আমরা সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানও চলতে আছে, অর্থাৎ কোনো কাজ অনেক আগে শুরু হয়ে বর্তমানও চলতে আছে, তাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানও চলতে আছে এরকমের বুঝলেই তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা, দে হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স, যে তারা 2 বছর ধরে ইংরেজি শিখতে আছে, যে তারা 2 বছর আগে শুরু করছে এখনও শিখতে আছে। তাহলে কোনো কাজ পূর্বে শুরু হয় যদি বর্তমানে চলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে।
তাই এই জায়গায় দে হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর এক্সট্রা। এটাই আবার অ্যাফার্মেটিভ ফর্ম। নেগেটিভ ফর্ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, তারপর নট প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, যে দে হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর 2 years। তারপর ইন্টারোগেটিভ কি, হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে হ্যাভ হ্যাজ এর ভিতর আগে হ্যাভ, তারপর দে বিন লার্নিং ইংলিশ ফর 2 years, প্রশ্নবোধক চিহ্ন এই। তারপর এই সিন্স অর্থ থেকে, হতে, ফর অর্থ যাবত বা ধরে। যখন কোনো সেন্টেন্সে থেকে বা হতে বুঝাইবে তখন সিন্স ব্যবহার করব, যখন কোনো সেন্টেন্সে যাবত বা ধরে বুঝাইবে তখন ফর ব্যবহার করব। যেমন আমি যদি বলি যে সকাল হতে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল হতে বৃষ্টি হচ্ছে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা সকালে শুরু হয়েছে এখনও চলতে আছে। যখন থেকে কোনো অর্থ দিবে তখন সিন্স ব্যবহার করব, যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর যখন যাবত বা ধরে অর্থ দিবে তখন ফর ব্যবহার করব, যে রুমা হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ, অর্থাৎ রুমা তোমার জন্য অপেক্ষা করতেছে ফর এ লং টাইম, অর্থাৎ অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ ধরে বা যাবত বলতে পারি আমি, অনেকক্ষণ ধরে। অর্থাৎ যখন কোনো ধরে বা যাবত বুঝিবে তখন আমরা ফর ব্যবহার করব, যখন আমরা যখন হতে বা থেকে বুঝিবে তখন সিন্স ব্যবহার করব।